নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে আলোচনা করব, যে রায়টি সমস্ত সিনিয়র সিটিজেন বয়স্ক ব্যক্তিদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এই রায়টি আমাদের শেখাবে আগামী দিনে সন্তানদের সাথে চলতে গেলে আমাদেরকে কোন কোন জিনিস মাথায় রাখা উচিত। এই রায়টির ব্যাপারে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। এই কেসটি ছিল সুদেশ চিকারা ভার্সেস রমণী দেবী কেস। এই কেসটির ব্যাপারে আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে সেখান থেকেও কিন্তু এই কেসের ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। রমণী দেবী ছিলেন একজন উইডো অর্থাৎ বিধবা মহিলা এবং ওনার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গিয়েছিলেন। রমণী দেবীর মোট 3টি সন্তান ছিল, 2টি কন্যা এবং একটি পুত্র সন্তান। ওনার যেহেতু বয়স হয়ে গিয়েছিল তাই উনি একদিন সিদ্ধান্ত নিলেন বয়সজনিত কারণে তার সম্পত্তি দেখাশোনা আর কোনো সম্ভব হচ্ছে না। এর ফলে তিনি তার সমস্ত সম্পত্তি 3 সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবেন, অর্থাৎ তিনি তার 3টি সন্তানকে তার সমস্ত সম্পত্তি দিয়ে যাবেন। এই চিন্তাধারার ফলে উনি গিফট ডিড করেন তার 3 সন্তানের মধ্যে, অর্থাৎ দানপত্র করে তিনি তার সমস্ত সম্পত্তি ভাগ করে দেন। এই ভাগ করে দেওয়ার কিছুদিন পরে লক্ষ্য করা যায় একটি মর্মান্তিক দৃশ্য। যেহেতু তিনি তার 3টি সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন তার সম্পত্তি, এখন কোনো সন্তানই তার ভরণ পোষণের জন্য কোনো রকম কোনো টাকা পয়সা বা খরচ আর রমণী দেবীকে দিচ্ছেন না। এমনকি রমণী দেবীর যেগুলি ডেলি নিড অর্থাৎ ওষুধপত্র বা খাবার দাবার কোনো কিছুই তিনি আর তার সন্তানদের কাছ থেকে পাচ্ছেন না। রমণী দেবী তখন ভাবেন যে সম্পত্তিগুলি তিনি দান করেছেন তার ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে, সেই সম্পত্তিগুলি যদি আবার তিনি তার ফেরত পেয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তিগুলি ভাড়া দিয়ে বা সেই সম্পত্তিগুলি বিক্রি করে তার টাকা থেকে একটা ইন্টারেস্ট থেকে তিনি তার ভরণ পোষণ চালিয়ে যেতে পারবেন, অর্থাৎ তিনি তার একটা বেটার লাইফস্টাইল মেনটেন করতে পারবেন। তিনি এই সমস্ত কিছু ভেবে 2008 সালে প্রপার্টি দেওয়ার ঠিক 1 বছর পরে অর্থাৎ 2009 সালে নিম্ন আদালতে একটি কেস ফাইল করেন আন্ডার সেকশন 23 সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্টের আন্ডারে, এবং যেখানে তিনি বলেন আমি আমার সমস্ত সম্পত্তি অর্থাৎ প্রপার্টি আমার সন্তানদের দিয়ে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার সন্তানরা আর আমার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছেন না। এমনকি আমার ডেইলি লাইফস্টাইলের জন্য যে সমস্ত খরচা বা মেনটেন্যান্সের প্রয়োজন সেই মেনটেন্যান্সও তারা প্রদান করছে না, তাই আমাকে আমার সমস্ত প্রপার্টি ফেরত দেওয়া হোক। এই কেসের যখন রায় আসে সে রায়টি আসে রমণী দেবীর পক্ষে, এবং এই রমণী দেবীর পক্ষে যে রায়টা আসে সেই রায়ে স্পষ্ট বলা হয় তার সন্তানদেরকে তার সমস্ত সম্পত্তি অর্থাৎ প্রপার্টি ফেরত দিতে হবে। কিন্তু জাজমেন্টের পরেই দেখা যায় একটি অন্য ঘটনা। তার মেয়ে এবং সেই মেয়ের একটি ছেলে ওনারা পুনরায় আবার একটি হাইকোর্টে আবেদন করে যে নিম্ন আদালতের দেওয়া রায়টি সম্পূর্ণ ভুল, এবং তারা যে দলিলের বলে এই সম্পত্তিটি পেয়েছে সেই দলিলে কোথাও এমন কিছু উল্লেখ করা নেই যে রমণী দেবীর প্রপার্টি পাওয়ার পর রমণী দেবীর ভরণ পোষণের দায়িত্ব তার সন্তানদের নিতে হবে। এবং আন্ডার সেকশন 23 সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্টের সকল শর্ত মেনে এই কেসটি করা হয়নি এবং নিম্ন আদালত সকল শর্ত খতিয়ে দেখেনি, ফলে নিম্ন আদালতের এই রায়টি সম্পূর্ণ ভুল। কিন্তু দেখা যায় উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্টেও রমণী দেবীর পক্ষেই কিন্তু রায়টা আসে, অর্থাৎ নিম্ন আদালতে রায়টিকেই বহাল রাখে এবং তার সন্তানদের তার সমস্ত প্রপার্টি ফিরিয়ে দেওয়ার জন্য অর্ডার দেওয়া হয় হাইকোর্ট থেকে। কিন্তু রমণী দেবীর মেয়ে ছিল নাছোড়বান্দা। সে এবার আবেদন করে সুপ্রিম কোর্টে, এবং সেখানে অর্থাৎ সুপ্রিম কোর্টে এই বলে আবেদন করা হয় যে এই রায় ঘোষণার সময় সমস্ত শর্তগুলি নিম্ন আদালত বা উচ্চ আদালত কোনোটাই বিচার করেনি, এবং আন্ডার সেকশন 23 সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্টের যে সমস্ত শর্তগুলির ওপরে এই কেসটি করা হয়েছিল সে শর্তগুলো কিন্তু নিম্ন আদালত খতিয়ে দেখেনি বা কখনো তদন্ত করে দেখেনি। এবং সুপ্রিম কোর্ট সমস্ত কিছু খতিয়ে দেখে এবং তাদের যে দানপত্র দলিল আছে সেই দলিলও খতিয়ে দেখে। দানপত্র দলিলের সমস্ত কিছু সুপ্রিম কোর্ট খতিয়ে দেখার পর এটি ঘোষণা করে যে এই দলিলের কোথাও লেখা নেই যে রমণী দেবীর প্রপার্টি পাওয়ার পর তার সন্তানদেরকে রমণী দেবীর সমস্ত দায়িত্ব নিতে হবে বা তার মেনটেন্যান্স বাবদ খরচ প্রোভাইড করতে হবে। আন্ডার সেকশন 23 সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্ট যেটা লর অনুযায়ী এই কেসটি করা হয়েছিল, সে লয়ে একটি সম্পূর্ণ শর্ত হলো যে কোনো বয়স্ক ব্যক্তি যদি তার সন্তানদের মধ্যে কোনো কিছু
গিফট করে বা দান করে, সেক্ষেত্রে সে দানপত্র দলিলে বা গিফট ডিডে এই শর্তটি অবশ্যই উল্লেখ করতে হবে যে তার সন্তানদেরকে তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব বা তার মেনটেন্যান্স বাবদ খরচ তাকে প্রোভাইড করতে হবে। এই শর্ত মোতাবেকই যদি দানপত্র দলিল তার সন্তানরা গ্রহণ করে, তাহলে অবশ্যই তার সন্তানরা তখন তার মেনটেন্যান্স বা ভরণ পোষণের দায়িত্ব নিতে বাধ্য, নচেত কিন্তু দায়িত্ব নিতে বাধ্য নয়। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে একটি জিনিস সামনে আসে যে কোনো বয়স্ক ব্যক্তি বা সিনিয়র সিটিজেন যদি তার সন্তানদের মধ্যে বা তার কোনো রক্তের সম্পর্কের মধ্যে তার কোনো প্রপার্টি বা কোনো কিছু দান করে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই দানপত্র দলিলে বা গিফট ডিডে অবশ্যই এই শর্তটি উল্লেখ করতে হবে যে তাকে, অর্থাৎ যাকে দান করা হলো, তাকে তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। এই শর্তটি উল্লেখ করার পর যদি সেক্ষেত্রেই সেই দানপত্র গ্রহীতা রাজি থাকেন, তাহলে সেক্ষেত্রে দানপত্র করা উচিত, নচেত কিন্তু নয়। কারণ লাভ অ্যান্ড অ্যাফেকশনের কারণে কোনো কিছু দেওয়ার পর তারা কিন্তু বাধ্য থাকে না তাদেরকে পুনরায় ভরণ পোষণ করার ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে সমস্ত সিনিয়র সিটিজেনকে কিন্তু এই বিষয়ে সতর্ক করা হচ্ছে। এটা কখনোই বলা হচ্ছে না যে সকলের ক্ষেত্রেই কিন্তু এই ঘটনা ঘটবে, কিন্তু সকলকে একটু সতর্ক হওয়ার জন্য আবেদন রাখা হচ্ছে যে তারা যেন এই দিকগুলি বিচার বিবেচনা করে তারপরে যেন তারা দানপত্র করে বা তারা তার সন্তানদের মধ্যে কোনো কিছু ভাগ করে দেয়। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।